হ্যালো বন্ধুরা, ওয়েলকাম এডুকেশন ওয়ার চ্যানেলে। আগের দিন আমরা পড়েছিলাম বেসিক ম্যাথসের লেকচার নাম্বার 1। আজকে আমরা পড়ব বেসিক ম্যাথসের লেকচার নাম্বার 2। এইখানে আমরা যে শিখবো তোমার স্কোয়ার রুট সম্পর্কে, তারপর হচ্ছে রুটের যে মান সেগুলো সম্পর্কে, তারপর হচ্ছে গ্রাফ শিখবো তোমার, তারপর হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারে কিছু নিটের কোশ্চেন্স নিয়ে এসেছি বা জেই মেন্সে কিছু কোশ্চেন্স নিয়ে এসেছি। সেই কোশ্চেন্সের মাধ্যমে আমরা শিখবো কীভাবে ক্যালকুলেশনকে আমরা ফাস্ট করবো। প্রত্যেকটা টপিকে আমাদের নিটে মেন ক্যালকুলেশনই করতে হবে, আর অত বেশি ক্যালকুলেশন যত তাড়াতাড়ি ফাস্ট করতে পারবো তত অ্যান্সার কোশ্চেন করতে পারবো। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। যত অ্যান্সার কোশ্চেন করতে পারার জন্য আমি কী করতে হবে, ক্যালকুলেশনকে আরও স্পিড করতে হবে। তো ক্যালকুলেশন ফাস্ট করার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি কোশ্চেন্স, সেগুলো আমরা আজকে শিখবো। আর আজকে বেসিক ম্যাথসের তোমার লেকচার নাম্বার 2। তো আশা করি লেকচারটা ভালো মতো বুঝতে পারবে। আর আগের লেকচারে অনেকক্ষণ ইন্ট্রোডিউস করেছি আমার সম্পর্কে, সব কিছু ইন্ট্রোডাকশান দিয়েছি আমি। তো আজকে লেকচারটা শুরু করা যাক, চলো। কনসেপ্ট অফ রুট। কনসেপ্ট অফ রুটে আজকে আমরা কী কী পড়বো। কনসেপ্ট অফ রুটে যেহেতু আমাদের এখানে কী বলেছে, এন রুট এক্স ইজ ইকাল টু ওয়াই বাই 1/n। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এন রুট এক্স। এটাকে যখন এদিকে এক্স আর ওয়াই থাকবে তখন কিন্তু ব্যাপারটা আলাদা হবে, কিন্তু যেহেতু আছে এক্স আর এক্স কোঅর্ডিনেট আর ওয়াই এক্স কোঅর্ডিনেট, তাহলে এক্স কোঅর্ডিনেটের মাথায় কী হবে তোমার 1/n হয়ে যাবে। এখানে যে এনটা সেটার মাথায় 1/n হয়ে যাবে। কিন্তু যদি তোমার এখানে এন রুট এক্স হতো আর এদিকে যদি ওয়াই কোঅর্ডিনেট থাকতো, তখন কি হতো ব্যাপারটা, রুট এক্সের যেহেতু এখানে হতো, এই এনটা তখন কি হতো, এন ওয়াইয়ের মাথায় এন হয়ে যেত, কারণ 1/n হতো না, কিন্তু তখন কিন্তু ওয়াইয়ের মাথায় শুধু এন হবে, তখন আর 1/n হবে না। একইভাবে স্কোয়ার রুটের ক্ষেত্রে আমরা যেহেতু দেখবো যেটা, যে তোমার যে টু রুট এক্সকে আমরা যেহেতু এখানে দেখালাম যে টু রুট এক্স যেহেতু দিকে ওয়াই আছে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে টু রুট এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার। এখানে একটা জিনিস আছে, যেহেতু এবার কিছু কিছু মানকে আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাবো। কি কি মান ভেঙে দেখাবো, এক্স ইন্টু রুট এক্স, আর রুট এক্সকে গুণ করলে আমি কি পাবো, অলওয়েজ এক্স। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, রুট এক্স ইন্টু রুট এক্স অলওয়েজ এক্স, এটা মনে রাখবে। এখানে ভেঙে দেখালে কি হবে, এক্স ইন্টু রুট এক্সকে লিখতে পারি কি, রুট এক্সকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার হাফ লিখে দিলাম। এক্স টু দি পাওয়ার হাফ লিখলে এবার কি করবো, 1/1 - 2, তাহলে কত হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। আর এক্স টু দি পাওয়ার হাফে কি লিখতে পাবো, রুট এক্স। এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার রুট এক্সকে আমরা লিখতে পারি অলওয়েজ এক্স টু দি পাওয়ার হাফ। এখানে কি লিখবো, এক্স বাই রুট এক্সকে আমরা যেহেতু আমাদের এখানে কিন্তু আমরা ভাঙবো না, এখানে কিন্তু আবার ডাইরেক্ট লিখবো। ডাইরেক্ট কীভাবে লিখবো, এক্স বাই রুট এক্সকে ওপরে এক্স লিখে দিলাম, ওপরে একটা রুট এক্স দিয়ে গুণ করবো, রুট এক্স দিয়ে একটা গুণ করলাম, নিচেও রুট এক্স আর রুট এক্স গুণ করলে কি পাবো বলো, এক্স রুট এক্স ওপরে থাকলো, আর নিচে এক্স আর এক্স রুটকে গুণ করলে আমি কি পাবো, এক্স। তাহলে এক্স আর এক্স গুণ ভাগ কেটে দিলাম, তার উপরে কি থাকলো, রুট এক্স। এটা হচ্ছে তোমার স্টেপ জাম্প করে দেখালাম। এবার যখন স্টেপ আপ করে দেখাবো, পুরোপুরি ভেঙে দেখাবো তখন হচ্ছে এক্স বাই রুট এক্স লিখলাম, এক্স লিখে দিলাম। আমি কি বলেছি, যখনই কোনো কিছু মাথায় রুট থাকবে সেটা হচ্ছে হাফ। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ যেহেতু নিচে আছে, ওখানে আমি ওপরে নিয়ে যাবো, ওপরে নিয়ে গেলে কি হবে, মাইনাস হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস থাকছে, এখানে মাইনাস হাফ, তাহলে প্লাস হাফ, তাহলে কত হচ্ছে 3/2। তাহলে এক্স এর মাথায় হচ্ছে কত, 3/2। আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে, রুট এক্স এর ভ্যালু। এইবার কিছু কিছু জিনিস আমি যেহেতু নিয়ে আসবো, যেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার রুট এক্সকে আমি কি পাবো, এক্স স্কোয়ার ইন্টু রুট এক্সকে লিখতে পারি কি, হাফ 2 মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে 4 - 1/2, তাহলে হচ্ছে 3/2। এবার আরেকটা ভেঙে যাচ্ছে 2/√2কে এবার হচ্ছে আমি এক্স দিয়ে দেখাচ্ছি, এবার সংখ্যা ভ্যালু দিয়ে কিছু কিছু দেখাচ্ছি তোমাদের আমি। দেখো 2/√2, আজকে আমি লেকচারটা একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ অনেক কিছু আছে টপিক আমাকে অল্প টাইমের মধ্যে পুরোপুরি কভারেজ করতে হবে, কারণ আমি এই চ্যাপ্টারটা আর বেশি লেকচারে ডিভাইড করতে চাইছি না। মোটামুটি দুটো লেকচার হচ্ছে এটা, আর হয়তো খুব দুটো লেকচার আসবে, তার মানে পুরো চ্যাপ্টারটা আমি ক্লোজ করার চেষ্টা করবো। আর বেশি একটু ডিটেলসে পড়াচ্ছি আমি, কিন্তু বেশি ডিটেলসে গেলে লেকচার কিন্তু অনেক বড় হয়ে যাবে, তখন তোমাদের অনেক করে লেকচার চলে আসবে, কিন্তু আমি সেটা আনতে চাইছি না। মোটামুটি 4টে লেকচারের মধ্যে পুরোপুরি চ্যাপ্টারটা আমি কমপ্লিট করার চেষ্টা করছি। 2/√2 আমি কি লিখতে পারি,
ওপরে একটা রুট টুতে গুণ করবো, নিচে একটা রুট টুতে গুণ করবো। যখনই কোনো রুট টু এর সিম্বল দেখতে পাবি 1/2 √2 √2/2 এরকম কিছু দেখতে পারলে ওপরে নিচে রুট টুতে গুণ করে দিবি, মানে যেটা রুট থাকবে সেটাকে ওপর দিয়ে গুণ করবে, নিচে দিয়ে আর ভাগ করবি, এটা যেন মনে থাকে। 2√2 করবি, তাহলে 2√2 আর √2 আমি √x ইন্টু √x এ গুণ করলে পাবি তোর x, তাহলে √2 কে গুণ করলে পাবি হচ্ছে তোর √2 পাবি না, ভুল বললাম, কি বললাম 2√2/2 √2 পাবি না, 2 পাবি, 2 কেটে দিবি হচ্ছে √2। এখানে যখন 2/√2 পাবি, 2 এর মাথায় হচ্ছে 1, এখানে হচ্ছে তোর হাফ, 2 টু দি পাওয়ার -1/2, -1/2 যখনই পেবি তখন 2 - 1/2, 2 - 1/2 কত হচ্ছে তোর বল। এখানে যখন তোর পাবি হচ্ছে, দেখ ব্যাপারটা বুঝলি না আশা করি, উপরে আছে 1, এখানে আছে কত -1/2, তাহলে হচ্ছে 1 - 1/2, তাহলে কত হচ্ছে 2 - 1/2, তাহলে হচ্ছে কত হাফ, তাহলে এখানে কত চলে এলো √2। এটাকে আমি সিম্পল যখন ভাঙছি তখন √2 আসছে, আর এখানে যখন আমি মানে অত কিছু স্টেপ জাম্প করে যখন দেখাচ্ছি তখন √2 আমি উপর নিচে √2 দিয়ে গুণ করে দিই, ভাগ করে দিচ্ছি। যখন আমি ওটা ভেঙে দেখাবো তখন হচ্ছে x⁻⁻½ করে দিবি। বুঝতে পেরেছিস আশা করি? চল আর বেশি ঘেনাবো না, একটু বলে দিচ্ছি তোকে তাও। ওটা এই স্কোয়ার রুটটা ভ্যালু করিয়ে দেওয়ার পর তোকে আমি ডাইরেক্ট বলে দেবো কী করতে হবে। √2 এর ভ্যালু দেখ কী করবি, √2 এর ভ্যালু 1.42, এই 1 যে ভ্যালুগুলো দেখাচ্ছি এই ভ্যালুগুলো প্রত্যেকটা মাথায় মনে রাখবি, তাহলে তোদের ক্যালকুলেশনের স্পিড করতে যখন তোরা নিচের এক্সামে বসবি এরকম √2 এবার যেরকম যে ক্যালকুলেশন টার্ম আসছে সহজে তুই ক্যালকুলেশন করতে পারবি, অত মাথা ঘামাতে মানে √2 এর মানগুলো মুখস্থ রাখবি, তাহলে তো তাড়াতাড়ি তুই ক্যালকুলেশন করতে পারবি। √3 এর মান কত হবে বল, 1.71। তারপর হচ্ছে √4 এর মান হচ্ছে 2, √5 এর মান হচ্ছে কত 2.23, √6 এর মান কত হচ্ছে 2.43, √7 এর মান কত হচ্ছে 2.72, √8 এর মান দেখো, √8 এর মান হচ্ছে 2.81, এটাকে ভেঙে দেখাচ্ছি দেখ। √8 কে লিখতে পারিস √4 × 2, √4 এর মান কত হচ্ছে 2 × √2, 2 × √2 এর মান কত জানিস, সেটা 2 × √2 এর মান কত জানিস 1.41, 1.41, তাহলে 1.41 কে কি লিখবো বল 2.81 হলো। √9 এর ভ্যালু আমরা ছোটবেলা থেকে জানি, যেহেতু লিখে দিয়েছি √3। √10 এর ভ্যালু আমরা কি লিখতে পারি বল 3.14, √10 এর ভ্যালু হচ্ছে 3.14, এটার মানটা হচ্ছে পায়ের মানে সমান, আশা করি বুঝতে পেরেছিস। এবার √12 কে আমি লিখবো কি 4 × 3, √4 এর মান কত জানি 2, আর √3 এর মান কত জানি বল 2 × 1.72, এইটা। √20 এর মান কত, √20 এর মান লিখতে পারি 2 × 10, 10 এর মান কত √2 আর √10, বুঝতে পেরেছিস। বা এটাকে তুই এইভাবেও করতে পারিস, এটাকে এইভাবেও লেখা যায় তোর, আর এইভাবেও লিখতে পারিস যে 4 5, √4 এর মান 2 আর √5 এর মান কত বললাম বল 2 × 2.23, এভাবে লিখতে পারিস। √50 কে লিখতে পারিস কিভাবে বল 5 × 10, এভাবে লিখতে পারিস। আর একটা লিখতে পারিস √25 × 2, √25 এর মান কত 5 আর √2 এর মান 1.41, √80 কে কি লিখতে পারিস, √80 কে লিখতে পারিস 8 × 10, √8 এর মান কত জানিস তোকে আগে বললাম দেখ 2.81, আর √10 এর মান 3.14। আর এই মানগুলো তো জানিসই, ছোটবেলা থেকে মুখস্থ করে এসেছিস। স্কোয়ারের মান 169 এর হচ্ছে কত 13, 196 হচ্ছে কত 14, 225 এর কত হচ্ছে 15, 256 হচ্ছে 16। এই কটা মান মনে রাখবি, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কটা মান খুবই ইম্পর্টেন্ট। আর একবার তো আমি বুঝিয়ে দিচ্ছি আগের স্লাইডে তো যেগুলো পড়িয়েছিলাম, আর এটার মধ্যে পুরো দুটোকে কম্পাইল করে দিচ্ছি, তাহলে মাথার মধ্যে একদম ব্রেনের মধ্যে পুরো সেট হয়ে যাবে। দেখ nx কে আমি লিখতে পারি x⁻1/n, n√x কে লিখতে পারি x⁻1/n, যখন দুটো একই কোঅর্ডিনেট থাকবে x x, যখনই তোর এটা x√x আর এদিকে যখনই y কোঅর্ডিনেট চলে আসবে এই nটা 1/n হবে না, তখন শুধু n হয়ে যাবে। 2√x = y, তাহলে এখানে কি হবে √x = y², এটা মনে রাখবি। একইভাবে x³ √x, এরকম আমি একটা ভ্যালু পুট করে দিচ্ছি। x³ √x কে লিখতে পারি কি x⁻⁻½ তাহলে x⁻⁻½ করলে কত 3 - ½ তাহলে হচ্ছে 6 - 1/2, তাহলে হচ্ছে কত বল 5/2,
তাহলে এক্স এর মান কত পেলাম 5/2, বুঝতে পেরেছিস? এইটাই। আর এখানে স্কোয়ারের মান কটা মনে রাখবি। √2 এর মান কত বল 1.41, √3 এর মান কত বল 1.72, √4 এর মান কত বল 2, √5 এর মান কত বল 2.23, √6 এর মান কত বল 2.43, √7 এর মান কত বল 2.72, √8 এর মান কত বল 2.81, √9 এর মান কত বল 3, √10 এর মান কত বল 3.14। উপর থেকে যাবি নিচে আসবি, আবার নিচ থেকে যাবি উপরে যাবি, এভাবে বলতে 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 পুরো একদম তোর মুখস্থ হয়ে যায়, মুখের মধ্যে ছোটস্থ থাকবে প্রত্যেকটা শব্দ, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে এবার দেখ ফ্র্যাকশনাল কম্পোনেন্ট। ফ্র্যাকশনাল কম্পোনেন্টের মধ্যে আমরা কি পড়বো? x⁵3/2। ফ্র্যাকশনাল কম্পোনেন্ট কোনগুলোকে বলা হয়? x⁵3/2। x⁵3/2 কে আমরা অলওয়েজ কি জানি 1.5। এই 5 যে ফ্র্যাকশনালকে আমি একটা মানে তোর ডিভাইড রুলে আনার জন্য আমি 3/2 করে নিচ্ছি, বুঝতে পেরেছিস? অথবা এইভাবে করা যেতে পারে 15/10। এটাকেও যখন কি রাখতে পারি 1.5। এটাকে আমি যে ফ্র্যাকশনাল রুলের ক্ষেত্রে 1.5 কে এইভাবে লিখতে পারি বা 3/2 লিখতে পারি। এখন 3/2 পাবি, দেখ কিভাবে পাবি বল? 5 দিয়ে কাটবি 3, 5 দিয়ে কাটবি 2, আবার দেখ 3/2 চলে এলো। একদম সিম্পল, একদম ভেঙে চুরে সবকিছু ভাবে করবি প্রত্যেকটা। এখানে দেখ কি করতে পারি 2⁶, যখনই দেখ 2 এর মাথায় 3, তার ব্র্যাকেটের আবার 2, তাহলে যখনই ব্র্যাকেট থাকবে 3 থাকুক বাইরে 2 থাকুক, দুটোকে কি করবি ইনটু করে দিবি। ইনটু করার ফলে কি হবে 2⁶। আবার দেখ এখানে কি স্কোয়ার, এই জিনিসটা দেখবি, ঠিক আছে? 3 স্কোয়ার, এখন 1/3 স্কোয়ার আর হাফ, এখানে হাফ হাফ কিন্তু কেটে যাবে, ঠিক আছে? হাফ হাফ যেহেতু কেটে যাবে তাহলে বাইরে থাকছে কত 3। একইভাবে √4 কে কত লিখতে পারি বল? √4 কে আমি লিখতেই পারি হচ্ছে তোর 2 লিখবে 2 এর কিউব। 2 এর কিউব কত হবে বল? 6। ভুল করলে দাদা, 2 এর কিউব 6 হয় না। 2 × 2 কত হয় বাবা বলো? 4। 4 × 2 8 হয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ। আবার এখানে দেখ 3 কিউব 6, তাহলে 3⁶, 8⁵2/3। এবার দেখ 2 এর কিউব করলে কত পাবি? 8, কিউব করে দিলাম। বাইরে কত থাকলো 2/3, 2/3 কে 3 কে 3 কেটে দিলি, বাইরে কত থাকলো 2⁵2, তাহলে কত থাকলো 4, বুঝতে পেরেছিস? হ্যাঁ। 27 এর বাইরে কত 2⁵2/3, তাহলে হচ্ছে 27 কে লিখতে পারি 3 কিউব লিখতে পারি 27, ঠিক আছে? 3 কিউবকে আমি লিখে দিলাম 2/3, 3 কেটে গেল, তাহলে হচ্ছে কত 9। আবার 64 কে আমি কি লিখতে পারি 4 কিউব লিখে দিলাম। 4 কিউবের বাইরে কত আছে দেখ 1/3 করে দিলাম, 3 কেটে গেল, দেখ 3 কেটে গেল, তাহলে কত থাকলো 4, বুঝতে পেরেছিস? অবশ্যই। এবার এখানে কি বলেছে? দ্য ভ্যালু অফ 4⁵3/2, 4⁵3/2 উইল বি ইকুয়াল টু 2⁵3। 4⁵3 কে ইকুয়াল টু করতে হবে 2⁵3 তে। আমি কিভাবে এটাকে দুটোকে সমান করে দেখাবো দেখ, বুঝিয়ে দিচ্ছি ভালো মতো একবারে। এটা লেফট রাইট সাইডকে আমি আবার রাইট সাইডে কিভাবে প্রুভ করবো দেখ। 4⁵3/2, 4 কে লিখতে পারি কি বল 2 স্কোয়ার কে 3/2 হলো। স্কোয়ার কেটে গেলে 2 কেটে গেলে 2⁵3, 2⁵3 রাইট সাইড প্রুভ করে দিলাম। এটা অলওয়েজ হচ্ছে ট্রু, বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস তো নাকি? মানে আমি একটু ফাস্ট বলছি যদিও বা, আশা করি খুব ফাস্ট বলছি না, মোটামুটি আমি বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোর কনসেপ্ট অফ ফ্র্যাকশন। একটু ফাস্ট করাচ্ছি কেন বলতো বাবা? যদি আমি এখন ফাস্ট না করাই তাহলে তোদের কি বলতো পুরো আমি সিলেবাসটাকে একটা লাইনের মধ্যে নিয়ে আসতে পারবো না, কারণ অত ভেঙে চুরে আমি জিনিসগুলো অত ভাঙার জিনিস না। তোরা 11-12 পড়ছিস মানে ভালো মতোই তোদের জ্ঞান আছে কোনটা ফ্র্যাকশন। তাও আমি একবার পুরো রিক্যাপ করে দিচ্ছি, যেহেতু আমি বেসিক ম্যাথ শুরু করেছি, একবারে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত করে দেওয়ার চেষ্টা করছি, বুঝতে পারছিস নিশ্চয়ই? এখানে হচ্ছে কনসেপ্ট অফ ফ্র্যাকশন। কনসেপ্ট অফ ফ্র্যাকশন আমরা কি করবো 0.75 কে আমি লিখতে পারি কত 100। 75 কে যখন 0.75 কে আমি কত পয়েন্ট তুলবো, পয়েন্ট তোলার পর কত থাকবে 100। 100 কে কত দিয়ে গেল 25, 3 আর 25 হচ্ছে কত 4, তাহলে হচ্ছে 3/4 হলো। তেমনি 0.50 তাহলে কত হচ্ছে 100, 100 এ কত গেল হচ্ছে 1/2। 25/100 তাহলে কত হচ্ছে 1/4। 0.25 কে লিখতে হলো, সব মুখস্থ রাখবি সঙ্গে সঙ্গে, এগুলো কোনো মানে এগুলো করতে করতে না তোর এমন করে ফেলে দিবি যে পুরো মুখস্থ হয়ে যায়। 2.63 কে কি লিখতে পারি 2 পয়েন্ট, এটাকে আমি যখন একটু দেখ, এগুলো হচ্ছে একটা জিনিস হচ্ছে আমরা যেটা বলবো যেটা মোস্ট অ্যাকুরেট নাম্বার বা মোস্ট প্রিসাইজ নাম্বার। একটা হচ্ছে কতটা কাছে যাচ্ছে আর কতটা সিমিলারিটি পাচ্ছি, সেটাকে আমরা ডিপেন্ড করে আমরা যখন 2.6 থাকবো তখন আমাদের ডিভিডেশনের ক্ষেত্রে বা অ্যাকুরেট নাম্বার আনার জন্য আমরা কি করতে পারি, যখন কাটাকাটির সুবিধার জন্য 2.67 কথা তো কাটা যায় না, তাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার হিসেবে আমি করতে পারি 0.66 করে নিতে পারি
ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে ক্যালকুলেশনের সুবিধার্থে উপরে কত থাকবে তোর বল, 33 যখন আমি করবো 2/3 এরকম করে আমি লিখতে পারি। যেহেতু 33কে কাটছি, 33কে আমি দেখ এখানে যেহেতু আমি একটু কমাচ্ছি, যেহেতু আমি নিচে কমাচ্ছি, তাহলে আমি এটাকে নিচের দিকে বাড়াতেও পারি। যেহেতু ওপর কমাবো নিচের থেকে বাড়াবো, এরকম ডিভিশন করতে গেলে আমি এখানে যেমন 33 কেটেছি, 33কে ওপরে 76 করে দিলাম, মানে 66 আছে, যেহেতু 66 আছে ওপরে, তাহলে আমি 33কে 66 দিয়ে 2 কাটলাম। আমি 100 টাকা আমি কি করলাম, যেহেতু আমার ক্যালকুলেশনের সুবিধা ক্ষেত্রে আমাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার নিয়ে আসতে হবে, সেই ক্ষেত্রে আমি 100কে আমি কি করে দেবো, 19 করে দেবো। এটা আশা করি বুঝতে পেরেছিস। 0.33কে কি করে নিয়ে যাবো দেখ, যখন তুই সেটা কাটতে পারবি অত তো যাবি না, তাহলে এটা কত হচ্ছে 0.3কে লিখতে পারি 1/3। 125কেও লিখতে পারবি কত 100, 125কে 100 লিখতে হলে 25 দিয়ে কত কাটবে বল, 25কে 25 দিয়ে কাটলে কত হচ্ছে 5, আর নিচে থাকছে কত 4, তাহলে 5/4। 1.33কে কত লিখতে পারিস বল, 1.33কে লিখতে পারিস হচ্ছে তোর কত 4/3। এটা মনে রাখবি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছিস। এটা ঠিক করলাম তো, 1/33কে 100 তাহলে হচ্ছে কত 3/4, হ্যাঁ ঠিকই আছে, এটা 4/3 ঠিকই আছে। 1.13কে 1.33, এইবার দেখ আমি এই কটা তোদের করালাম কেন, এবার বুঝতে পারবি। এই কটা যেহেতু করে নিলি তোর, তাহলে তোর মাল্টিপ্লিকেশনের সুবিধা হবে যখন তুই কোনো কিছু মাল্টিপ্লিকেশন করবি। অলওয়েজ কি বলেছি আমি, নিট হচ্ছে তত ক্যালকুলেশনের গেম, যত ফাস্ট ক্যালকুলেশন করবি তত তোর ফাস্ট অ্যান্সার বেরোবে, বুঝতে পেরেছিস? দেখ আমি যেগুলো করলাম, দেখ 1.33 ইন্টু 12 কত কত করে দিলাম দেখ, 3/4 ইন্টু 12 না 4/3, তাহলে হচ্ছে কত 4 হচ্ছে 16 হলো। 0.33 দেখ 1/3 করেছিলাম, 0.3 এগুলো সব মুখস্থ রাখবি একদম, 5 তাহলে কত 5, 16/0.6 তাহলে 16 ইন্টু 0.75 কত লিখতে পারি বল, আগে লিখলাম দেখ 0.75, 3/4, 3/4 16, 4 কেটে গেল 12। একবারে এগুলো পুরো একদম নখদর্পণে রাখবি, যেন প্রত্যেকটা যেটাই জিজ্ঞেস করবি তুই সেটাতে অ্যান্সার করে দিতে পারিস, এরকম যেন এরকম লেভেলে তোর প্র্যাকটিস হওয়া দরকার। এবার একটা কোশ্চেন আছে দেখ, কোশ্চেনে কি বলেছে, ঠান্ডা লেগে গেছে বুঝুন না। দ্য মাস অফ লিথিয়াম 7/3, আমরা জানি লিথিয়ামের ওপরটা হচ্ছে তোর অ্যাটমিক নাম্বার, আর নিচেরটা হচ্ছে তোর অ্যাটমিক নাম্বার, ওপরটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার হচ্ছে কি প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার, আর নিচেরটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে হচ্ছে আমরা প্রোটন নাম্বার বলতে পারি। তাহলে হচ্ছে দ্য মাস অফ 7/3 লিথিয়াম nucleus is 0.02 less than the sum of masses of all its nucleons. The binding energy per nucleon হচ্ছে কত 7 লিথিয়াম 3, এর যে নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জি, আমরা বাইন্ডিং এনার্জি কখন পড়বো, আমাদের যে মডার্ন ফিজিক্স চ্যাপ্টার আছে ক্লাস 12-এ, মডার্ন ফিজিক্সে আমাদের প্রথমটা হচ্ছে তোর মডার্ন ফিজিক্সে হচ্ছে ফোটো ইলেকট্রিক এফেক্ট, তারপরে যে চ্যাপ্টার পাবি সেটা হচ্ছে তোর অ্যাটমস, তারপরে যে চ্যাপ্টার পাবি সেটা হচ্ছে নিউক্লিয়ার। এই নিউক্লিয়ার চ্যাপ্টারের মধ্যে আমি এখান থেকে একটা কোশ্চেন আমি এখানে তুলে নিয়ে এসেছি, কারণ এই কোশ্চেনটা তুই করতে পারলে বেসিক ম্যাথসের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি আগেই বলে দিয়েছি তোদের কিছু কিছু আমি টপিকস বা নিটের যে কোশ্চেন্স নিয়ে আসবো, সেই কোশ্চেন্সগুলো করার ফলে তোদের কি হবে, বেসিক ম্যাথের যে ক্যালকুলেশন যেহেতু তোর এবিলিটি সেগুলো তোদের ফাস্ট হবে। তাহলে আমি কি করবো বল, এখানে 7/3 লিথিয়াম যেহেতু, আর বাইন্ডিং এনার্জি কি, বাইন্ডিং এনার্জি হচ্ছে তোর আমরা পড়বো, যেটা এখন আমি এটা ফর্মুলা তোদের লিখে দিচ্ছি, বাট তোরা এটা পড়বি কোন চ্যাপ্টারে, যখন তোরা নিউক্লিয়াস চ্যাপ্টার পড়বি, নিউক্লিয়াসের চ্যাপ্টারের মধ্যে এটা দেখবি পাবি বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি হচ্ছে তোর কি, মাস ডিফেক্ট, কতটা মাস তোর ডিফেক্ট হচ্ছে, একটা মাস দেওয়া আছে সেটা। তো মাসের ক্ষেত্রে তো আমরা যখন কোনো কিছু একটা এরর ক্যালকুলেশন করি বা ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনো কিছু একটা এরর থেকে যায়, তো মাসের ক্ষেত্রে যে এররটা থাকবে সেটা হচ্ছে মাস ডিফেক্ট। যে মাস ডিফেক্টকে আমরা লিখতে পারি ডেল এম ইন্টু সি স্কোয়ার। বুঝতে পেরেছিস আশা করি, ডেল এম ইন্টু সি স্কোয়ার। এখানে দেখ দেওয়া আছে নিউক্লিয়াসের যে মাস ডিফেক্ট সেটা দেওয়া আছে কত, ডেল্টা এম হচ্ছে কত 0.042 ইউ ইন্টু সি স্কোয়ার। এইবার যখন তুই মডার্ন ফিজিক্স চ্যাপ্টার করবি সেখানে দেখবি 1 ইউ ইন্টু সি স্কোয়ার, এর একটা ভ্যালু দেওয়া আছে মেগা ইলেকট্রন ভোল্টে, সেটা হচ্ছে কত 931 ইলেকট্রন ভোল্ট, 931.2 ইলেকট্রন ভোল্ট এখানে বসিয়ে দিবি 1/u ইন্টু সি স্কোয়ারের জায়গায়, 0.042 লিখবি ইন্টু তো 931.2 ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট, সরি এখানে মেগা ইলেকট্রন ভোল্ট হবে। এইবার একটা জিনিস দেখ, কি করে ক্যালকুলেশন করবো দাদা, এত তো আমার গুণ করার টাইম নাই। হ্যাঁ অবশ্যই তোদের এত করে সময় নেই,
এইখানে দেখ 4 পাচ্ছিস, এইখানে দেখ 9 পাচ্ছিস, কত হয়ে গেল 4 9 36। এখানে দেখ একটা অ্যান্সার এরকম মিল পাচ্ছিস না। এইখানে একটা কোশ্চেন্সে কি বলেছে দেখ, কোশ্চেন্সে বলেছে তোর দেখ দ্য বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়ন বলেছে, কিন্তু এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এদের একটা কথা বলে দিয়েছে পার নিউক্লিয়ন, তাহলে পার নিউক্লিয়নের কথা হচ্ছে 7, লিথিয়ামে কিন্তু আছে নিউক্লিয়নে 7। তাহলে এইখানে পার নিউক্লিয়নে যখন বাইন্ডিং এনার্জি বার করতে বলেছে তোর, তাহলে বাইন্ডিং এনার্জি বাই 7, যেহেতু পার নিউক্লিয়নে 7 আছে লিথিয়ামের ক্ষেত্রে, তখন তাহলে আমরা কি দেখব, তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোর 36/7। 36/7 এর ক্ষেত্রে আমরা যেটা পাবো সেইটা হচ্ছে তোর 36/7 করবো। 36/7 করতে করতে কত পাবো বল, 5 দিয়ে কাটলে তোর কত 35। তো 35 যখন 35 পাবো, 35 করার ক্ষেত্রে এটা 5.6, 5.6 এ অ্যান্সারের কাছাকাছি পেয়ে যাচ্ছি যখন, কিন্তু দেখ 5 কোনটার কাছাকাছি অ্যান্সার আছে দেখ 3.9 2 3 4.6 5। এইটা এখানে ওপরে দেখ, এটা কেন 5.6 করলাম বল, যেহেতু আমি দেখ অ্যান্সারটা যেহেতু 35-এর ক্ষেত্রে বার করেছি, কারণ 36 দিয়ে তো 7 কাটতে পারবো না, 35-এর ক্ষেত্রে যখন বার করেছি তখন হয়েছে তোর 5, কিন্তু আমার অ্যান্সার আছে কি 36, তাহলে নিশ্চয়ই 5-এর থেকে বেশি হবে, কম তো আর হবে না, নিশ্চয়ই বেশি হবে, সেই জন্য 5.6 হবে। আশা করি বুঝতে পেরেছিস, তাহলে অ্যান্সার কি হবে 5.6। নেক্সট কোশ্চেনে যাবো এবার দেখ, concept of squares, concept of square root fractional number, concept of square of root fractional number, root fractional number আমরা কি করব দেখ, root over 0.81, root over 0.81 কে কি লিখতে পারি 8/100, root 81 কে আমরা লিখতে পারি 9, root 9/10, কিন্তু তখন কি হবে রুটটা কিন্তু উঠে যাবে, রুট কিন্তু রাখবি না, এটা আমি ভুল করলাম, মানে তোদেরকে দেখানোর জন্যই করলাম। 9/10, 9/10 কে কি লিখতে পারিস 0.9। একইভাবে রুট 36 কে লিখতে পারিস কি রুট 36/100, তাহলে কত 6/10 হচ্ছে 0.6। এইখানে কি লিখতে পারিস বল 60/100, 60/100 কে যখন বাইরে কত স্কোয়ার থাকবে, স্কোয়ার টার্ম যখনই পাবি এখানে কত হচ্ছে 0.6, 0.6 কে যখন স্কোয়ার করবি 0.6 ইন্টু 0.6 36.0, এইটা 0.36, এটা হচ্ছে তোর অ্যান্সার। বুঝতে পেরেছিস? এইবার হচ্ছে তোর বুঝি হয়ে গেছে, এটা হচ্ছে তোর বুঝি না, এইটা হচ্ছে তোর বেসিক অ্যালজেব্রা। বেসিক অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা আমরা যেটা পড়বো 1/a ইজিক্যাল টু প্লাস 1/b কে লিখতে পারি কি ab ইজিক্যাল টু b প্লাস a। একইভাবে তো লিখতে পারিস বিডি, বিডিকে যখন এটা লিখবি বিডি, যেহেতু আমরা যখন এলসিএম নেওয়া শিখেছি বিডি লিখবি, যখন এখানে তার বি আছে তাহলে এখানে ডিটা এ দিয়ে গুণ হবে, তাহলে হচ্ছে এডি প্লাস সি কে বি দিয়ে গুণ করবি সিবি। একইভাবে এইখানে কি লিখবি বিডি, বিডি এখানে লিখবি কি এডি মাইনাস হচ্ছে কি সিবি। এখন যখন ডিভাইড ক্ষেত্রে কম্পোনেন্ট ও ডিভাইড যখন করবো a/b ইজিক্যাল টু, এটা যখন থাকবে এটা উল্টে যাবে তো d/c, এরকমই আর কিছুই না। এবার একটা কোশ্চেন নিয়ে এসছি আমি দেখ, 3 ক্যাপাসিটার, আমি বলে দিয়েছি তোদের যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি একটু মিক্সড আপ করবো যাতে তোদের কনসেপ্ট ক্লিয়ার তোদের জন্য সুবিধা হয়। 3 ক্যাপাসিটার হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, 12 মাইক্রোফ্যারাড কানেক্ট ইন সিরিজ। সিরিজের ক্ষেত্রে আমাদের যখন ক্যাপাসিটারের ক্ষেত্রে কি হয় 1/r ইজ ইকাল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, এটা হচ্ছে সিরিজের ক্ষেত্রে। যখন যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে যাবি ক্যাপাসিটারের ক্ষেত্রে তখন সেটা কি হবে যে ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু c1 প্লাস c2 প্লাস c3, এটা কিন্তু প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে। কিন্তু আমাকে কি বলে যে সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি করবো বলো দাদা 1/r লিখে নেবো, 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। 1/c1 কে আমি কি লিখবো বল, এখানে কত দেওয়া আছে দেখ, c1 এর মান 2 মাইক্রোফ্যারাড 1/2, এবার c2 এর মান কত দেওয়া আছে এবার 1/6, 12 এর মান কত দেওয়া আছে দেখ 1/12। এটাকে আবার বলবো এলসিএম, আমি তো এই জন্য তোদের দেখ শিখিয়ে দিয়েছি এখানে এলসিএম নেওয়া, মানে যা শেখাবো সেরকমই তোদের কোশ্চেন করাবো, তোদের যেন থিঙ্কিং ক্যাপাবিলিটি ভালো হয়। এখানে দেখ এলসিএম নেবো কত হচ্ছে বলছে 12, তাহলে এখানে কত পাবি 6, এখানে কত পাবি বল দেখি 2, এখানে কত পাবি 1, তাহলে কত হচ্ছে 9, 9/12 অ্যান্সার। সরি ভুল করলাম, 9/12 অ্যান্সার হবে না,
এটাকে যেহেতু উল্টে দেবো যখন আর ইকুইভ্যালেন্ট যখন বার করবো 12/9 অ্যান্সার। এটা কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে না, এইটা হবে অ্যান্সার। আমি ওটা 1/r বার করেছি, এটা হচ্ছে এবং 1/r-ও বার করতে দিতে পারে তোর পরীক্ষায়। আমি এটা যেহেতু আর ইকুইভ্যালেন্ট সেটা আর ইকুইভ্যালেন্টই বার করলাম তোদের। নেক্সট টপিক যেটা হচ্ছে কম্পোনেন্ট ও ডিপেন্ডো। কম্পোনেন্ট হচ্ছে ডিপেন্ডো কি হচ্ছে তো দেখ, কম্পোনেন্ট ও ডিপেন্ডের ক্ষেত্রে 1/a কে লিখতে পারি c প্লাস ডি, 1/b ইজ ইকুয়াল টু c প্লাস ডি বাই c মাইনাস ডি। এটাকে আমি লিখতে পারি কিভাবে বল, এইটাকে আমি যখন লিখতে পারি কম্পোনেন্টের ক্ষেত্রে a প্লাস বি প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু c প্লাস ডি। এটা যেহেতু দেখা যাচ্ছে আমি তখন এই সাইডে দেখালাম। এইখানে একটা কোশ্চেন আমাদের দেখতে পাওয়া যায়, যেটা তুই দেখতে পাবি তুই ওয়েব অপটিক্স চ্যাপ্টারে। এইটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু দেখতে হবে, এটা কিন্তু নিটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এরকম টাইপের যে কোশ্চেনটা আসে এটা মানে 2019-এর ক্ষেত্রে এসেছিল মনে হয় কোশ্চেনটা। আর এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়েব অপটিক্স। ওয়েব হ্যাঁ, এখানে কি বলেছে দেখ, √i1 প্লাস √i2 ইজ ইকাল টু √i1 মাইনাস i2 ক্ষেত্রে 3/4। দেন হচ্ছে কি না ওয়েব অপটিক্স না কারেন্টের ক্ষেত্রে, এখানে ভুল হয়েছে, এটা কারেন্ট চ্যাপ্টারে তোর পাবি যেটা i1 প্লাস √i2 ইজ ইকাল টু √i1 মাইনাস √i2 ইজ ইকাল টু 3/4। মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যখন কি করতে বলেছে i1 প্লাস i1/i2 মান বার করতে বলেছে, তাহলে প্রথমে কি বলবো √i1। আমি আগেই দেখ বলে দিয়েছি এই সাইডে যখন এরকম দেওয়া আছে, এই সাইডে যখন দেওয়া আছে এটাকে আমি এক c/d করে a প্লাস b করতে, আমরা মানে এখানে যেমন দেখ বাঁ দিকটা দেওয়া আছে আর ডান দিকটা কাটাছেঁড়া করা আছে। আমি এবার ডান দিকটাকে স্টেবল করে দেবো, বাঁ দিকটাকে নিয়ে কাটাছেঁড়া করবো। এখানে কি বাঁ দিকে দেখ কাটাছেঁড়া করা আছে, ডান দিকটা দেখ স্টেবল আছে। আমি এবার বাঁ দিকটাকে স্টেবল করে দেবো, ডান দিকটাকে কাটাছেঁড়া করবো। কীভাবে কাটাছেঁড়া করবো বল, 1/√i1/√i2 উপরে কত 3/4 আর নিচে কত পাবি বল 4-3, তাহলে কত হচ্ছে বল 7/1। 7/1 যখনই পাবো, এটা হচ্ছে এবার i1 যখন i2 বার করবো, এটা √i1/i2, তাহলে এখানে কত 49 পাবো, যেহেতু সাথে এখানে যে √i1 আছে, তাহলে √কে যখন সাথে নিয়ে আসবো 7 করবো তখন 7 স্কোয়ার হয়ে যাবে। যখন আমি আগের ক্ষেত্রে তোদের বলেছিলাম দেখ, যখনই এটা n থাকে অপোজিট দিকে গেলে সেটা n হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এখানেও সে দুটো রুট আছে, তো যেটা অপোজিটে যাবে সেটা হচ্ছে তো √ স্কোয়ার টার্মে চলে আসবে। তাহলে এটা কত 49/1, 49/1 অ্যান্সার। অ্যান্সার বেরিয়ে গেল কত, i1/i2 মান কত 49/1। আশা করি বুঝতে পেরেছিস। এখানেও সেরকম x এর মান দুভাবে বার করবো আমরা। x প্লাস 1 যেহেতু আছে, একবার x প্লাস x/1 করে দেবো, ডান দিকটা স্টেবল করে দেবো, বাঁ দিকটা কাটাছেড়া করবো। x ইজ ইকাল টু 6/4। আর একটা ভাবে ভাগ করা যায়, যখন আমি কি কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা এবার পড়বো, যেহেতু x প্লাস 1কে স্টেবল করে দেবো, এখানে নিচে একটা 1 ধরে নেবো, তো 5x মাইনাস 5, ঠিক আছে, এক্সকে এদিকে নিয়ে যাব আর 5টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কত হচ্ছে 6 আর 5x মাইনাস এক্স, তাহলে 6x ইজ ইকাল টু হচ্ছে কত 4x, তাহলে x ইজ ইকাল টু কত 6/4। দুভাবে অ্যান্সার করা যায়, বুঝতে পেরেছিস। x এর মান কত হচ্ছে 6/4। এখানে সাইন থিটা ট্যান থিটার মান বার করবো, কিভাবে ট্যান থিটার মান বার করবো বল, সাইন থিটা বাই কস থিটা বার করবো, তাহলে আমার ট্যান থিটা বেরোবে। উপর দিকে 5 + 3 করে দেবো, ডান দিকে কাটাছেড়া করবো, 5 - 3 করে দেবো, তাহলে কত হচ্ছে ট্যান থিটা ইজ ইকাল টু 8/2, তাহলে হচ্ছে কত 4, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু কত 4। এবার থিটা যদি বার করতে বলা হয় তাহলে কি লিখবো, ট্যান ইনভার্স 4। বুঝতে পেরেছিস, অ্যান্সার সিম্পল। এবার একটা ট্রান্সফরমারে আমি কোশ্চেন নিয়ে আসবো, স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের ক্ষেত্রে। যেহেতু ক্যালকুলেশন ফাস্ট করতে আমি প্রথমেই বলে দিয়েছি তোদের, ইন ট্রান্সফরমার টুইন্স রেশিও NP/NX ইজ ইকাল টু 1/2, দ্য রেশিও অফ VS is to VP is equal to the symbol of carry their casual meaning। ক্যাজুয়াল মিনিংয়ে কী করতে বলেছে দেখ, NP/NS দিয়ে দিয়েছে, তো ট্রান্সফরমারের ক্ষেত্রে কত 1/2। আর আমরা যে ফর্মুলা জানি সেটা হচ্ছে VS/VP ইজ ইকাল টু NS/NP। পাওয়ার ট্রান্সফরমেশনের ফর্মুলা, যে স্পিড হচ্ছে ভেলোসিটি পাওয়ারের। এইখানে বলে দিয়েছে তোর কত টুইন্স
এনপি বাই এনএসটা বলে দিয়েছে, দ্য রেশিও অফ ভিএস বাই ভিপি, ভিএস বাই ভিপি ইজ ইকাল টু এনএস বাই এনপি। এখানে এনপি বাই এনএস করে দেওয়া হয়েছে। এবার আমাকে জানতে চাইছে ভিএস বাই ভিপি, তাহলে ভিএস বাই ভিপি যখন বার করব তাহলে এখানে এনএস বাই এনপি হয়ে যাবে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে হচ্ছে 2/1 বা 2/1, তাহলে অ্যান্সার কত হবে ভিএস বাই ভিএস ইস টু, যেহেতু বার করতে কত বলেছে দেখ ভিএস ইস টু ভিপি, তাহলে ভিএস ইস টু ভিপি যখন বার করব কত দেয় 2:1, 2:1 অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পেরেছিস আশা করি। এইবার হচ্ছে কনসেপ্ট অফ প্রপোর্শনাল, এইখান থেকে আমাদের গ্রাফ শুরু হচ্ছে, ভালো মতো বুঝবি প্রত্যেকটা টপিকস। y is proportional to x, তাহলে y is proportional to x, তাহলে এখানে y is equal to আমি পাচ্ছি কি mx, এটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। আর যখন আমি c নিয়ে আসবো একটা, এটা হচ্ছে তোমার ইন্টারসেপ্ট, মানে হচ্ছে গ্রাফের কোথায় কোন বিন্দুতে এটাকে ছেদ করছে এক্স আর ওয়াই প্লটের মধ্যে। আর গ্রাফ কেমন হবে বল, গ্রাফ তো আমি দেখিয়ে দিচ্ছি। এরা y is equal to x এর গ্রাফ কেমন হবে, বুঝতে পেরেছিস x এর গ্রাফ কেমন হবে। এটা হচ্ছে তোর y কম্পোনেন্ট, এটা হচ্ছে x কম্পোনেন্ট, এটা হচ্ছে তোর c is equal to এখানে কত 0, কারণ এখানে x y কোনো জায়গায় ছেদ করছে না, তাহলে এখানে c is equal to কত, এটা হচ্ছে y is equal to mx, মানে হচ্ছে স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের গ্রাফ, y is proportional to x। এখানে একটা ফর্মুলা, ওটা হ্যাঁ ওটাও তখনই দেখাবো, এখন দেখাবো না জিনিসটা, তখনই দেখাবো। y is proportional to x, y is proportional to x মানে হচ্ছে কি তোদের গ্রাফটা কেমন হবে, y is proportional to x, যেটাকে বলা হচ্ছে তোর এরকম, বুঝতে পেরেছিস, y proportional to x এর গ্রাফ কেমন হবে এরকম। আর এইটাকে মনে হচ্ছে কি হাইপারবোলা, বুঝতে পেরেছিস, হাইপারবোলা, y proportional to x এর মানে 1/x এর গ্রাফ হচ্ছে এরকম, আর 1 proportional to 1/x স্কোয়ার দিলে আর এরকম, মানে দেখ একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোদের, y proportional to x, y proportional to 1/x স্কোয়ার, y proportional to 1/x কিউব। গ্রাফ যখন কীভাবে করবি, এটা হচ্ছে 1/x এর গ্রাফ, y proportional to 1/x, এটা হচ্ছে কত y proportional to 1/x স্কোয়ার, এইটা কত হচ্ছে y proportional to 1/x এর কিউব গ্রাফ, বুঝতে পেরেছিস, সেটা হচ্ছে হাইপারবোলা। কে বলা হাইপারবোলা, আশা করি বুঝতে পেরেছিস। পিভি ইজ ইকাল টু এনআরটি গ্রাফও সেভাবে বার করবো আমরা, যখন আমরা এখানে ধরে নিতে পারি তোর ভলিউম কনস্ট্যান্ট, প্রথমে ধরে নিলাম ভলিউমকে কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে পি প্রপোর্শনাল টু টি হয়ে গেল, তাহলে কি হচ্ছে P1/P2 ইজ ইকাল টু T1/T2। আর একটা যেটা আমি দেখাচ্ছি তোর এক্স প্রপোর্শনাল টু 1/y এর গ্রাফটা কী হবে, যখন y বাড়বে এক্স কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু, ডাইরেক্ট প্রপোর্শনাল তো না, ইনভার্সলি প্রপোর্শনাল, একটা বাড়লে একটা কমবে। তেমনি তোর এখানে যখন আমি তোর ভলিউমকে কনস্ট্যান্ট করে দিলাম, তাহলে হচ্ছে পি প্রপোর্শনাল টু টি, যখন টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দেবো তাহলে হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/v, ইনভার্সলি প্রপোর্শনাল, বুঝতে পেরেছিস আশা করি। একটা কোশ্চেন নিয়ে চলে এসেছে আমি, ম্যাগনেটিক ফিল্ডের কোশ্চেন। দ্য ম্যাগনেটিক ফিল্ড at a distance r from a long wire carrying current is 0.4 Tesla. The magnetic field at a distance of 2r, এটা যদি একটা তোমার ওয়্যার হয়, এইখান থেকে 2r ডিস্টেন্সে কত ম্যাগনেটিক ফিল্ড হবে এইটা বার করতে বলেছে। আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর বলেছে কত 2r, যখন আমি আরকে যখন 2r বাড়াচ্ছি তাহলে ওখান থেকে নিশ্চয়ই এটা 2r কমে যাবে, 0.4 দেওয়া আছে, তা 0.4 থেকে নিশ্চয়ই তার থেকে কমে যাবে দ্বিগুণ, এখানে দ্বিগুণ যেহেতু বাড়াচ্ছি তাহলে ওদিকে নিশ্চয়ই দ্বিগুণ কমে যাবে, তাহলে দ্বিগুণ কমে যাবে যেহেতু, তাহলে অপশান কীভাবে বাদ চলে যাবে 4.4 থেকে, মানে 0.4 থেকে নিশ্চয়ই কম হবে, তাহলে 1.6 কেটে দিলাম,
0.8 কেটে দিলাম, 4.4 দেওয়া আছে তোর, তাহলে নিশ্চয়ই তার অর্ধেক হবে। এদিকে যেহেতু বাড়াচ্ছি দ্বিগুণ, তাহলে এখানে তার অর্ধেক কমে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে বলে 0.2 টেসলা। বুঝতে পেরেছিস? আশা করি বুঝতে পেরেছিস, কারণ এখানে যখন ডবল বাড়াচ্ছে ওদিকে তখন ডবল কমে যাচ্ছে, এটাই, আর এর থেকে বেশি কিছু নাই। এবার কিছু কিছু গ্রাফস নিয়ে এসেছি আমি। দ্য ভ্যারিয়েশন অফ ল্যামডা অ্যাবসলিউট টেম্পারেচার ফর এ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজ রিপ্রেজেন্টেড কত? ল্যামডার আমরা জানি যে তোর কিসের বলে, টেম্পারেচারের সাথে 1/t, ল্যামডা ইজ ইকাল টু 1/t। যে গ্রাফ কি হবে বল, ল্যামডা ইজ ইকাল টু 1/t, তাহলে y প্রপোর্শনাল টু এক্স, এক্সকে দেখ দেওয়া আছে এক্স, এখানে y করে নিলাম গ্রাফসে, এক্সে দেওয়া আছে দেখ 1/t, এখানে দেওয়া আছে এক্স ইজ ইকাল টু 1/t, তাহলে কত? প্রপোর্শনাল সাইন, তাহলে হচ্ছে কত? এইটা অ্যান্সার হবে। এটা বুঝতে পারবি না আমি জানি অনেকে, কারণ তোদের এটা একটু ভেঙে দিচ্ছি আমি। দেখ, যখন যে ল্যামডা প্রপোর্শনাল টু 1/t, তুমি তো বলবে স্যার এটা তো হাইপারবোলা হবে। স্যার এরকম হবে তো, হাইপারবোলা তো না, প্যারাবোলা, এটা তো প্যারাবোলা হবে, এরকম হবে তো দাদা। হ্যাঁ এরকমই হবে। কখন হবে? যখন তোকে ল্যামডা আর টি এর মধ্যে গ্রাফ বার করতে বলবে, তখন জিনিসটা এরকম হবে। কিন্তু যখনই তোকে ল্যামডা আর 1/t এর মধ্যে যখন করে দেবে কি, এইদিকে যখন এক্স এক্সিসে দেবে 1/t আর ওয়াই এক্সিসে যখন দেবে তো ল্যামডা, তখন গ্রাফ তো স্ট্রেট লাইন হবে রে। কেন? 1/t আছে তো, 1/t এক্স এক্সিসে দেখ 1/t আছে, কিন্তু এইখানে এক্স এক্সিসে দেখ শুধু টি আছে, তাই এই ক্ষেত্রেটা হলো প্যারাবোলা। কিন্তু তুই যখন 1/t তে দেখছিস তখন এক্স আছে, তখন তোর গ্রাফ হবে স্ট্রেট লাইন। আশা করি বুঝতে পেরেছিস এইটা। The lambda kinetic energy of de Broglie হচ্ছে kinetic energy representative of the particle with constant mass. The correction graphical representation for the particle will be, এইটা হচ্ছে তোদের যেই মেনে 2025 সালে নিয়ে আসা হয়েছিল কোশ্চেন্সটা। এই কোশ্চেন্সে আমরা কি দেখবো, যে ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা প্রপোর্শনাল টু 1/√e, ল্যামডা প্রপোর্শনাল টু 1/√e কে আমরা কিভাবে লিখবো? দেখ গ্রাফসের ক্ষেত্রে এক্স এক্সিসে দেখ ল্যামডা প্লট করে দিয়েছি আমি, এখানেও দেখ এক্স এক্সিসে দেখ ল্যামডা প্লট করে দিয়েছি আমি, এইখানেও দেখ এক্স এক্সিসে দেখ ল্যামডা প্লট করে দিয়েছি আমি, এইখানেও এক্স এক্সিসে দেখ ল্যামডা প্লট করে দিয়েছি আমি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, y এর দিকে দেখ আমি 1/e বা আমরা 1/কাইনেটিক এনার্জি বা 1/এনার্জিকে আমি 1/k দিয়ে ডিনোট করে দিয়েছি y এর দিকে। এখানেও 1/k দিয়ে ডিনোট করেছে, এখানেও 1/k দিয়ে ডিনোট করেছে, এখানেও 1/k দিয়ে ডিনোট করেছে। এইবার দেখ ল্যামডা প্রপোর্শনাল টু বলে দিয়েছে 1/√e, তাহলে 1/√e কে দেখ কিভাবে লিখতে পারি। y এ দেখ √e দেওয়া আছে, এখানে আমি x করে নিলাম, এটাকে y করে নিলাম। এইখানে দেখ √e 1/k করা আছে দেখ, এইখানেও দেখ 1/k করা আছে দেখ, এইখানেও দেখ 1/k করা আছে দেখ। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি বল, তোরাই বল যে স্যার এখানে কি হতে পারে। এইখানে দেখ এইটাকে আমি 1/√e কে আমি লিখতে পারি √y করে দিতে পারি, ধরে নিতে পারি ওটাকে √y, এটাকে আমি ধরে নিলাম 1/k কে √y, কারণ এখানে দেখ 1/√e আছে, 1/√e কে আমি লিখতে পারি √y। তাহলে আমরা x প্রপোর্শনাল টু √y এর গ্রাফ পাবো আমরা। এইটা, এটা অ্যান্সার। বুঝতে পেরেছিস আশা করি, যে x আর √y এর গ্রাফ হবে তোর এরকম, আর যখন x প্রপোর্শনাল টু y স্কয়ারের গ্রাফ হবে সেটা হবে এরকম। বুঝতে পেরেছিস আশা করি। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা মনে হয় তোর কত নিট মনে হয় 2023 এসেছিল মনে হয় এই কোশ্চেন্সটা। দেখ পড়ে শোনাচ্ছি আমি, দেখ কোশ্চেন্সটা একটু ভালো মতো পড়বি। A thick current carrying capable of radius R current I uniformly distributed a cross section uniformly distributed করে দেওয়া হয়েছে, তখন কি বলা হয়েছে, the variation of the magnetic field B
are due to the cable with the distance r from the axis. The cable is represently by, আমরা যখন একটা এখানে কি বলা হয়েছে ডাইসেকশন নেওয়া যায় অ্যাক্রস দ্য সেকশন, একটা কি বলা হয়েছে থিক কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি, একটা আমি একটা ক্যাপাসিটি নিয়ে নিলাম। এর যখন আমি আউটসাইডে দেখব তখন তার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু যেটা হচ্ছে 1/r আউটসাইড ম্যাগনেটিক ফিল্ডের ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। কিন্তু যখন ইনসাইডে দেখব তখন হচ্ছে তোর প্রপোর্শনাল টু আর এর ক্ষেত্রে। তাহলে যখন প্রপোর্শনাল টু আর হচ্ছে তাহলে নিশ্চয়ই প্রথমটা স্ট্রেট লাইন হবে যখন আমি ইনসাইড দেখছি। আর যখন আমি আউটসাইডে যাব, আউটসাইডে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, তাহলে কি প্যারাবোলা। প্যারাবোলা বুঝতে পেরেছিস আশা করি। এখানে আমি দেখিয়ে দিলাম তোর ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ারের গ্রাফ এরকম হবে, আর তোর ওয়াই প্রপোর্শনাল টু রুট এক্সের গ্রাফ এরকম হবে, এরকম, তখন এরকমই হবে। আর এখানে এক্স স্কোয়ারে যখন বাড়বে এরকম হবে, আর যখন একটু ওপরে যাবে তখন আরও ওপরে যাবে, মানে এরকম হবে। যখন এক্স প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার যখন যাবি এরকম হবে, এরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে তো ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 4 এইভাবে বাড়তে থাকবে। আর ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর ক্ষেত্রে কি পাবি, y1 বাই y2 ইজিক্যাল টু রুট x1 বাই রুট x2। একটা প্রশ্ন আমি একটু দেখাচ্ছি তোদের, এরকম একটা, হ্যাঁ এই দেখ একটা কোশ্চেন করা আছে, ইফ y বিকাম 9 টাইমস দেন x উইল বিকামস কত, y ইজিক্যাল টু রুট x, y বলে দিয়েছে 9 টাইমস, তাহলে x কত 81 টাইমস। বুঝেছিস কি করে হলো এটা? y বলে দিয়েছে তো 9 টাইমস, মানে কত, y হচ্ছে তোর কত 9, আর রুট 81 করলেই তো তুই তবে পাবি 9। আরে y ইকুয়াল টু রুট x, এদিকে বলেছে 9, তাহলে কত রুট করলে 9 পাবি, নিশ্চয়ই রুট 81 করলে তুই 9 পাবি, তাহলে এটা কত x কত হয়ে যাচ্ছে তোর 81 টাইমস হয়ে যাচ্ছে। তো বুঝতে পেরেছিস তো? আশা করি বুঝতে পেরেছিস। আর কটা গ্রাফস আছে, আর কয়েকটা আছে। আর কোশ্চেন্স দেখ, if the initial tension of a stretched string is doubled then the ratio of the initial and final speed a transverse wave along the string এর ক্ষেত্রে আমাদের এটা পাবো হচ্ছে এই যে ভেলোসিটি, এটা স্পিড অফ ওয়েভ অপটিক্স এর ক্ষেত্রে কি হয় যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে যে স্পিডটা হয় সেটা হচ্ছে টেনশনের √2 এর প্রপোর্শনাল। √2 এর প্রপোর্শনাল হলে প্রথমে কত হচ্ছে তোর 1, যদি ইনিশিয়াল ক্ষেত্রে 1 হচ্ছে, যখন এটাকে স্পিড যখন বাড়াবো আমরা তখন প্রথম ক্ষেত্রে যে আমরা যে স্পিড পাবো সেটা হচ্ছে 1, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে যখন যে স্পিডটা পাবো সেটা হচ্ছে √t এর সমান। যে ট্রান্সভার্স ওয়েভ সেটা হচ্ছে √t এর সমান। তা আমরা যখন এটাকে যখন তোর প্রপোর্শনাল বা রেশিওতে নিয়ে আসবো তাহলে নিশ্চয়ই 1:√2 হয়ে যাবে, কারণ প্রথমের ক্ষেত্রে টেনশনের ক্ষেত্রে তো কিছু দেওয়া নাই। কিন্তু যখন এখানে বলা হয়েছে দেখ প্রথমে ইনিশিয়াল টেনশন অন এ স্ট্রেচ স্ট্রিং ইজ ডবল, ইফ দ্য ইনিশিয়ালের যদি ডবল হয়ে যায়, ইফ দ্য ইনিশিয়াল টেনশন অন এ স্ট্রিচ, যদি প্রথম স্ট্রেঞ্জের থেকে স্ট্রিংয়ের যে স্ট্রেন সেটা যদি ডবল হয়ে যায় তাহলে নিশ্চয়ই ফাইনালটা 2t হবে, তার থেকে তো বেশি কিছু হবে না। কারণ আমরা জানি ফাইনালের ক্ষেত্রে যে ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে বলেছিলাম যে প্রথমে যে ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে যে স্পিডটা হয় ভেলোসিটি সেটা হচ্ছে তোর টেনশনের √t, তাহলে এখানে যদি তোর √t থাকে তাহলে ভেলোসিটি অলওয়েজ হচ্ছে তো 1/1:√2 হবে। বুঝতে পেরেছিস আশা করি। Next question, the graph between variation of mean square the velocity of the gas nucleus, gas molecules with the temperature, velocity হচ্ছে root temper মানে হচ্ছে x proportional to y বা y proportional to √x। তাহলে গ্রাফ কখনো আমি বলে দিয়েছিলাম, দেখ এখানে দেখ আবার সেই গ্রাফ চলে এসেছে, x ইকুয়াল টু √y বা y x ইকুয়াল টু √y বা √x ইকুয়াল টু y, তাহলে গ্রাফ কি হবে এইটা। বুঝতে পেরেছিস আশা করি। হ্যাঁ, a nucleus mass of 189 splits, এটা হচ্ছে তো নিউক্লিয়াসের কোশ্চেন। the two nuclei having mass number 1, 2, 5 and 64, the ratio of the radius of two daughter nuclei represent
ফর্মুলা কি দেওয়া আছে দেখ, আমরা করে দিয়েছি এখানে। ফর্মুলা হচ্ছে তোর রুট এ, যে রেডিয়াস হচ্ছে তোর অ্যাট মাস নাম্বার হচ্ছে 1/3 এর প্রপোর্শনাল। তাহলে এখানে কি বলা হয়েছে 125 আর 64। তাহলে 125কে আমি যখন তোর 1/3 করবো তাহলে হচ্ছে কত 5 কিউব, আর হচ্ছে 1/3 তাহলে হচ্ছে কত 5 থাকছে উপরে। আর তোর এখানে দেখ কত আছে 64 কত হয় 4 এর কিউব করলে, 4 এর কিউব করলে 1/3, তাহলে 1/3 হচ্ছে কত 5/4। তাহলে ইস্টু অ্যান্সার কত হচ্ছে 5:4। বুঝতে পেরেছিস আশা করি। একটু মানে স্পিডে করলাম কারণ আমাকে ভিডিওটা ছোট করতে হবে বলে, আশা করি বুঝতেই পেরেছিস। এখানেও দেখ এ স্যাটেলাইট এ মাস অফ ডিস্টেন্স অফ আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, another satellite B the mass of 2 meter is a distance of 2r from the earth center, their time period r, টাইম পিরিয়ড কত বলে দিয়েছে তো রেডিয়াসের সাথে √3/2। তাহলে এখানে কি বলা হয়েছে দেখ, a satellite of mass distance r from the center and another satellite B √2r। তাহলে এইখানে যদি তোর √2r হয় কিন্তু 3/2, তাহলে √2r এর 3/2 এর ক্ষেত্রে কত হবে তোর √2r ক্ষেত্রে আমরা এখানে যখন স্কোয়ার করবো যে টার্মটা, এখানে দেখ স্যাটেলাইট অফ মাস অফ ডিস্টেন্স অফ দ্য আর্থ ফ্রম দ্য সেন্টার হচ্ছে 2r, আর অ্যানাদার স্যাটেলাইট বি অফ মাস অফ 2m ইজ দ্য ডিস্টেন্স ফ্রম 2r অফ দ্য সেন্টার অফ দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড হচ্ছে √2 এর ক্ষেত্রে কি পাবি বল, এটাকে কিউব করলে তো কত হচ্ছে কিউব করলে 2/3 আসছে আনসার। তাহলে এইখানে দেখ 2 এর √2 করলে এই আনসারটাই পাবি। আশা করি বুঝতে পেরেছিস। কারণ এইখানে দেখ এই স্যাটেলাইটে এ মাস দেওয়া আছে, মাস অফ ডিস্টেন্স তো দেওয়া আছে আর ফ্রম দ্য সেন্টার, অ্যান্ড অ্যানাদার মাস যেটা দেওয়া আছে স্যাটেলাইট অফ বি অফ 2 মিটারের ডিস্টেন্স হচ্ছে 2r ফ্রম দ্য সেন্টার। তাহলে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন তুই পারবি এখানে আর এর মান তুই 2r বসিয়ে দিই, যে অ্যান্সারটা হবে সেটাই করে দিবি। 3/2 এখানে কেটে যাবে, তো অ্যান্সার হবে তোর 2√2 এর মান কত হবে, এখানে 2√2 আসবে। তাহলে √2কে যখন কিউব করবি তাহলে নিশ্চয়ই 2√2 আসবে, কারণ √2 আসা আর 2 গুণ করে দেবে √2 চলে আসবে, দেখ 2√2 চলে আসছে অ্যান্সার। তাহলে √2 অ্যান্সার কত 1:√2 অ্যান্সার আসবে। আশা করি বুঝতে পেরেছিস। আর এখানে আমার তোর থ্যাংক ইউ, লেকচার এখানে স্টপ করলাম আমি। তোদের কেমন লাগছে বলবি, লেকচারগুলো জানাবি প্রত্যেকটা চ্যাপ্টার। আর হয়তো 2টো লেকচারের মধ্যে আমি বেসিক ম্যাথকে পুরো কমপ্লিট করে দেবো, তারপর আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশন শুরু করবো বা ভেক্টর যে কোনো একটা চ্যাপ্টার শুরু করবো। আর চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবি, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবি চ্যানেলটা। ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবি, তোরা হয়তো বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না ভালো মতো, কোন জায়গায় অসুবিধা হচ্ছে কোন জায়গায় বুঝতে পারছিস না, আমাকে কমেন্ট সেকশানে জানাবি। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবি চ্যানেলটা। আশা করি ভালো লেগেছে, ধন্যবাদ।